ভূত শব্দটার সঙ্গেই একটা গা ছমছমে ভাব আমাদের মতো বাঙালিদের জন্মগত অনুভূতি। তার সঙ্গে যদি এক কাপ চা আর পছন্দসই সঙ্গী পাওয়া যায় তাহলে তো 16 গলাই পূর্ণ হয়ে যায়। ছোটবেলায় মোমবাতির আলোয় দাদু ঠাকুমার কাছে গল্প শোনার মধ্যে যে ভুতুরে সুন্দর স্মৃতিগুলো আছে সেগুলি এক কথায় অনবদ্য। অবশেষে আমরা কোনোভাবেই কুসংস্কারে বিশ্বাসী নই এবং আমার শ্রোতাদের কাছে অনুরোধ, কুসংস্কার ছড়াবেন না। আজকের গল্প লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি ঘটনা, আমার জেঠুমনির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে আমাকে গল্পটি বলেছিলেন আমিও সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচা হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠেই দেওঘরেই যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে এক বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিকটা বেশ ফাঁকা। টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামের টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম, খুব পারবো, তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙ্গাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে, যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গাটাই ভালো। এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি পড়ে আছে, আমি ওপরে থাকি, আপনি না হয় নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে, পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো, একটি পায়খানা, চারিদিকে গাছপালা ও বন। মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক 10টা টাকা অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা জমিয়ে ঘুমালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, প্যাড়া ও চমচম কিনে ঘরে ফিরলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক, দেখলাম ঘরের ভেতরে হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম।
দু তিনবার ডেকেও যখন সাড়া পেলাম না, তখন টর্চ জেলে ওপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, গজেন বাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো, মেজাজটাও খিচড়ে গেল। কেননা এই ঘরে যখন আর কোনো দরজা নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারই হয়েছে, তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাড়া চমচম খেয়ে অনেক রাত অবধি বই পড়ে ঘুমাতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেন বাবুকে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জামটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেন বাবু এক গাল হেসে বললেন, কি ভায়া, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের ঘটনাটা বললাম। শুনে গজেন বাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সব সময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ যদি কড়া নাড়ে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো নয়। তাছাড়া রাত্রিরে আমি এখানে থাকি না, ওধারে আমার একটা বাড়ি আছে, সেখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বালালো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেক দিন গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেন বাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন, এখানে কোনো মহিলা থাকেন না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাটাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণভাবে এড়িয়ে পড়লেন গজেন বাবু। এরপর সারাদিনে যতবারই গজেন বাবুর সাথে দেখা হলো, ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো, অমনি দেখলাম আলো জ্বলে উঠলো ঘরের ভেতর। ভয় কাঁটা দিয়ে উঠলো গায়ে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম, তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্তর কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এই কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো ভয়ে তো গলা দিয়েই স্বর বেরোচ্ছে না। গজেন বাবুও সন্ধ্যের পর এখানে থাকেন না। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে। তবে কি, হতাশভাবে ধপ করে বিছানায় বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এরাতে যাবই বা কোথায়? বসে বসে মনস্থির করে ফেললাম, আজকে রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাড়া চমচমগুলো খেয়ে ফেললাম।
যে রান্নাগুলো তৈরি করা হয়েছিল তাতে হাতই দিলাম না। এবার একটু জল খেতে হবে, কিন্তু কলসি গড়াতে গিয়েই অবাক, এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গেছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার ওপর ভয়ে আর পেঁড়া চমচমগুলো খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতেও ভয় করছিল যদিও, তবুও যেতেই হবে। যেতে গিয়ে বাধা পেলাম। দরজা খুলতে গিয়েই দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ তপতপিয়ে হ্যারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনি তো করে দিচ্ছ, তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাত্রে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো, সবে তো একদিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়ো পারে একটা হ্যারিকেন জ্বলছে। আর তারপরেই যা দেখলাম সে এক বীভৎস ব্যাপার। কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সে মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সে দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসছে ওই বড় বড় চোখ, এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম, তারপর সবকিছু খুলে বললাম সবাইকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার থাকে এখানে? লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আজকে আপনারা শুনলেন লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে পুরনো বাড়ি। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এক টুকরো ভালোবাসার ছোঁয়া কমেন্ট সেকশনে দিয়ে যেতে ভুলবেন না। আশা করব আপনাদের ভালোবাসায় আরো নতুন ধরনের গল্প আপনাদেরকে উপহার দিতে পারবো।